আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছ তোমরা? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো চলো যাওয়া যাক আমাদের আজকের ক্লাসের কার্যক্রম আমরা শুরু করি ইনশাআল্লাহ। আজকে আমরা মূলত চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করব। আমরা সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করছিলাম। চ্যাপ্টার সেকেন্ড পার্টের চ্যাপ্টার 4 নিয়ে আমরা আলোচনা করছিলাম। আহ বাজার বিভক্তিকরণ এবং বাজারজাতকরণ মিশ্রণ। হ্যাঁ, এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। তো আজকে আমরা এই অধ্যায়ের ষষ্ঠ ক্লাস নিয়ে আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, চলো যাওয়া যাক আমরা আজকের ক্লাসের যে আলোচ্য বিষয় আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করি। তো শুরুতেই বিপণন মিশ্রণের উপাদান। গত ক্লাসে আমরা বিপণন মিশ্রণের উপাদান শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারি নাই সময়ের স্বল্পতার কারণে। তো আজকে আমরা এটা শেষ করব। সাথে সাথে ভোক্তাদেরকে কেন আমরা বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখি সেটা নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি আমরা উদাহরণস্বরূপ সৃজনশীল প্রশ্নের উত্তর পদ্ধতি নিয়েও আমরা কিছু আলোচনা করব। তারপরে আমরা মোটামুটি আমাদের ক্লাসের কার্যক্রম শেষ করবো ইনশাআল্লাহ। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, চলো যাওয়া যাক আমাদের আজকের ক্লাসের যে মূল আলোচনা সেটা। তো বিপণন মিশ্রণের উপাদান নিয়ে আমরা আজকের ক্লাসে শুরুতে আলোচনা করব। এই পর্যায়ে বিপণন মিশ্রণের উপাদান নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। তো সেটা আমরা এখন দেখব। দেখতে পাচ্ছ নিশ্চয় বিপণন মিশ্রণের উপাদান। তো ডিয়ার স্টুডেন্ট, বিপণন মিশ্রণের উপাদান আমরা বলেছিলাম যে বিপণন মিশ্রণ কি। বিপণন মিশ্রণ হচ্ছে মার্কেটিং মিক্স, আমরা যেটাকে বলি মার্কেটিং মিক্স বা বিপণন মিশ্রণ হচ্ছে এমন কিছু উপাদানের মিশ্রণ যে উপাদানগুলোর উপর ভিত্তি করেই কিন্তু সমস্ত বিপণন কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। তো সেই উপাদানগুলো কি? সেই উপাদানগুলোকে আমরা ইংরেজিতে 4P বলে থাকি। হ্যাঁ, 4P বলে থাকি, অর্থাৎ মানে 4P বলতে প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন। এই চারটি উপাদানকে আমরা বেসিক্যালি 4P বলি। এই 4Pর মিশ্রণই হচ্ছে বেসিক্যালি মার্কেটিং মিক্স, দ্যাট মিন্স বিপণন মিশ্রণ। তো তাহলে আমরা বুঝলাম যেটা বিপণন মিশ্রণের উপাদান কয়টা? চারটা: পণ্য, মূল্য, বন্টন এবং হচ্ছে তোমার কি বলে প্রমোশন, যেটাকে বলি আমরা প্রমোশন, প্রসার। হ্যাঁ, বাংলাতে বলা হয় প্রসার। তো তাহলে হচ্ছে আমরা ধারাবাহিকভাবে চারটা জিনিস নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে যদিও আমরা পণ্য এবং মূল্য নিয়ে আলোচনা করেছিলাম অনেকটা, তারপরে আমি একটু রিভিউ করব সংক্ষেপে যেহেতু শেষ হয়েছিল না। দেখো, পণ্যের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। যখনই বিপণন মিশ্রণ নিয়ে আমরা আলোচনা করি বা কথাবার্তা বলি তখনই কিন্তু আমাদেরকে এই বিপণন মিশ্রণের এই উপাদানগুলো নিয়েই কিন্তু কাজ করতে হয় বা কথা বলতে হয়। তো ডিয়ার স্টুডেন্ট, দেখো আমাদের এখানে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে পণ্যের বৈচিত্র্য। হ্যাঁ, পণ্যের ক্ষেত্রে কিন্তু বিপণনের ক্ষেত্রে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। যখনই আমরা পণ্য নিয়ে কোনো কাজ করি, পণ্য নিয়ে কোনো আলোচনা চলে আসে, তখনই আমাদের মাথায় রাখতে হয়
যে পণ্যের মধ্যে কোনো বৈচিত্র্যতা আছে কিনা, অর্থাৎ ভেরিয়েশন আছে কিনা। হ্যাঁ, প্রোডাক্টটা আসলে কত টাইপের, কি ধরনের, হ্যাঁ, তারপরে এটা মানে এটার আকার, আকৃতি, ফ্লেভার, এরকম ভ্যারাইটিস টাইপের হতে পারে। তো পণ্যের মধ্যে এরকম কি ধরনের বৈচিত্র্য আছে, সেটা যতটা বৈচিত্র্য নিয়ে আসা যায় প্রোডাক্টের মধ্যে, সেই জিনিসটাই কিন্তু আমাদেরকে করার চেষ্টা করতে হবে পণ্যের মাধ্যমে। গুণগত মান, গুণগত মান কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। প্রোডাক্টের গুণগত মানের বিষয়ে কিন্তু আমাদেরকে, যখন আমরা বিপণনের কার্যক্রম আমরা পরিচালনা করব, তখন কিন্তু আমাদেরকে প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে কিন্তু ক্রেতাদের সামনে উপস্থাপন করতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই প্রোডাক্টের গুণগত মানের বিষয়টা নিশ্চিত করতে হবে। দেন 3 নম্বর হচ্ছে নকশা, ডিজাইন। হ্যাঁ, তো প্রোডাক্টের ডিজাইনটাও অ্যানাদার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দ্যাট মিনস ডিজাইনটা, ডিজাইনের উপর বেস করেই কিন্তু আমাদের সমগ্র কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। অর্থাৎ প্রোডাক্টের ডিজাইনটা এতটাই, প্রোডাক্টের ডিজাইন এতটাই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যে এটা তোমার ডিজাইনটা যদি আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে না পারি, নকশাটা যদি সুন্দরভাবে, তাহলে ক্রেতাদের কাছে আকর্ষণীয় হবে না। অর্থাৎ ক্রেতাদের কাছে আকর্ষণীয় ভাবে উপস্থাপনের জন্য প্রোডাক্টের ডিজাইনটা নিঃসন্দেহে অনেক অ্যাট্রাকটিভ হতে হবে। দেন বৈশিষ্ট্য, সবসময় কাস্টমাররা প্রোডাক্টের মধ্যে নতুন কোনো বৈশিষ্ট্য আছে কিনা, নতুন কি আছে, হ্যাঁ, প্রোডাক্টের মধ্যে নতুন কোনো ফিচার আছে কিনা, নতুন কোনো গুণ এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে কিনা, বা প্রোডাক্ট আসলে কি আমার কি কাজে লাগবে, কি উপকারে আসবে, বা আমাকে কিভাবে হেল্প করবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু কাস্টমাররা সবসময় জানতে চায়। প্রোডাক্ট যখনই ক্রয় করবে তখনই কিন্তু সে এই বিষয়গুলো কিন্তু জানতে চায়। তো এখন যেহেতু ক্রেতারা সবসময় প্রোডাক্টের বৈশিষ্ট্যের ব্যাপারে সচেতন, সে কারণে তাদেরকে কি করতে হবে, যারা প্রোডিউসার, যারা মার্কেটার, তারা সবসময় চিন্তা করতে হবে প্রোডাক্টের মধ্যে নতুন কোনো বৈশিষ্ট্য সংযোজন করা, যেটা ক্রেতাদের, যেটা অন্য কোনো কম্পিউটারদের প্রোডাক্টের মধ্যে নাই। এরকম কিছু বিষয় সবসময় তোমার নিজের প্রোডাক্টের মধ্যে সেটা সংযোজন করার চেষ্টা করো। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। দেন ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেমটা কি? ব্র্যান্ড নেম হচ্ছে প্রোডাক্টের একটা নিজস্বতা। অর্থাৎ যে নিজস্বতার কারণে আমরা নির্দিষ্ট কোনো পণ্যকে অন্য পণ্য থেকে, অন্য কোম্পানি থেকে এটাকে আমরা আলাদাভাবে উপস্থাপন করতে পারি, বা চিনতে পারি, বা বুঝতে পারি। দ্যাট ইজ ব্র্যান্ড। তো আমাদের এই প্রোডাক্টেরও কিন্তু একটা সুনির্দিষ্ট ব্র্যান্ড নেম আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। দেন মরক্করণ, মরক্করণ হচ্ছে কি? প্যাকেজিং। অর্থাৎ প্যাকেজিংটা হচ্ছে এমন ভাবে প্রোডাক্টের প্যাকেজিংটা করতে হবে যেন ক্রেতাদের কাছে সেটা আকর্ষণীয় হয়, যেন প্রোডাক্টটা সেফ থাকে, নিরাপদে সেটাকে আমরা সংরক্ষণ করতে পারি। এরকম একটা সিচুয়েশন কিন্তু আমাদের প্রোডাক্টের মাধ্যমে করতে হবে। এন্ড দেন যেটা আসছে সেটা হচ্ছে তোমার আকার আকৃতি। প্রোডাক্টের আকার আকৃতিটাও কিন্তু অ্যাট্রাকটিভ হতে হবে। অর্থাৎ যেমন ধরো যার যতটুকু দরকার সেজন্য সেটা ক্রয় করতে পারে। যেমন ধরো কারো অল্প পরিমাণ পণ্য কেনা দরকার, এখন প্রোডাক্টের সাইজটা যদি সেরকম থাকে তাহলে সে কিন্তু কিনতে সুবিধা হবে তার জন্য। কিন্তু প্রোডাক্টটা যদি একই সাইজ হয়, লার্জ স্কেলে যদি সেটাকে সেল করার চেষ্টা করা হয়, তাহলে যার অল্প পরিমাণ পণ্য দরকার সে কিন্তু সেটা আর ক্রয় করতে পারবে না। এই জন্য আমাদের প্রোডাক্টের আকার আকৃতির বিষয়টাকে গুরুত্বের সাথে কনসিডার করতে হবে। দেন সেবা, হ্যাঁ, প্রোডাক্টের মাধ্যমে আসলে কি ধরনের সার্ভিস আমরা কাস্টমারদেরকে প্রোভাইড করব, এই বিষয়টাও কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ কাস্টমারদেরকে প্রোডাক্টের সার্ভিসের ব্যাপারে আমাদের সবসময় সচেতন থাকতে হবে। অর্থাৎ কাস্টমাররা সবসময় প্রোডাক্টের মাধ্যমে একটা বেস্ট সার্ভিস তারা প্রত্যাশা করে থাকে, যেটা অ্যাজ এ মার্কেটার তোমাকে অবশ্যই গুরুত্বের সাথে কনসিডার করতে হবে। এন্ড দেন ওয়ারেন্টি, ওয়ারেন্টি হচ্ছে অ্যানাদার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, হ্যাঁ, প্রোডাক্টের। কেন? কারণ প্রোডাক্ট কাস্টমাররা যখনই আমরা কোনো পণ্য কিনে তখনই কিন্তু তাকে যে বিষয়টা এনশিওর করতে চাই যে প্রোডাক্টের কোনো ওয়ারেন্টি আছে কিনা। আমি কিনে নিয়ে গেলাম, বাসায় নিয়ে যে দেখা গেলো কোনো কারণে হঠাৎ করে নষ্ট হয়ে গেল, কারণ সেক্ষেত্রে আমার কোনো রিপ্লেসমেন্টের ব্যবস্থা আছে কিনা, অথবা দেখা যাচ্ছে যে রিপেয়ারিং এর ব্যবস্থা আছে কিনা, এরকম অনেকগুলো বিষয় কিন্তু আমাদের সেখানে কনসিডার করে থাকে কাস্টমাররা। তো সে কারণে সবসময় যেহেতু কাস্টমাররা ওয়ারেন্টির বিষয়টাকে খুবই গুরুত্ব সহকারে কনসিডার করে, সে কারণে অ্যাজ এ মার্কেটার, অ্যাজ এ প্রোডিউসার তোমাকে এই বিষয়টা নিশ্চিত করতে হবে। দেন ফেরত, ফেরত হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা এলিমেন্টস প্রোডাক্টের, যে এলিমেন্টস এর উপর ভিত্তি করে কিন্তু সিদ্ধান্ত নিতে হয়। যেমন ধরো প্রোডাক্টটা ফেরত দেওয়ার যে বিষয়টা আসছে, অর্থাৎ
প্রোডাক্টটা দেখা গেল যে কোনো কারণে ডিফেক্ট হলো, বাসায় নিয়ে যাওয়ার পর ডিফেক্ট, আর সেটা কি ফেরত দেওয়ার সিস্টেম আছে কিনা, অথবা ডেট এক্সপায়ার হয়ে গেছে, এরকম বিভিন্ন কারণে সেটা রিটার্নের কোনো সিস্টেম আছে কিনা, এটাও কিন্তু একটা ফ্যাক্টর। কারণ রিটার্নের বিষয়টা যদি নিশ্চিত থাকে তাহলে কিন্তু কাস্টমাররা পণ্যটি ক্রয়ের ব্যাপারে স্বাচ্ছন্দ্য ফিল করবে। হ্যাঁ, তো এই বিষয়টাও নিশ্চিত করতে হবে। অ্যান্ড দেন নাম্বার 2 হচ্ছে প্রাইস, another important factor of marketing mix. Okay, প্রাইস, তালিকা মূল্য। দেখো প্রাইসটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু, কাস্টমারদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা খুবই গুরুত্ব সহকারে তারা বিবেচনা করে থাকে। যেমন ধরো প্রোডাক্টের একটা তালিকা মূল্য থাকে, লিস্ট প্রাইস থাকে। হ্যাঁ, তো সেই তালিকা মূল্য হচ্ছে যখনই পণ্যটি উৎপাদন করা হয়, উৎপাদন করার পর এটার অ্যাকচুয়াল প্রোডাক্ট অ্যাকচুয়াল মূল্য যেটা থাকে, যেটা চার্টে লেখা থাকে অথবা গায়ে যেটা লেখা থাকে, প্রোডাক্টের প্যাকেটের গায়ে যেটা লেখা থাকে সেটাকে আমরা তালিকা মূল্য বলে থাকি। 2 নম্বর হচ্ছে বার্তা। এখন বার্তা বলতে যেখানে এটা বোঝানো হচ্ছে যে প্রোডাক্টটা যখন সেল করা হবে তখন আসলে কাস্টমারদেরকে বা যারা হোলসেলার রিটেইলার বা আছে তাদেরকে কোনো ডিসকাউন্ট বা বার্তা দেওয়া হবে কিনা। হ্যাঁ, এটা কিন্তু আমাদেরকে কনসিডার করতে হবে। এরপরে ভাতা, অ্যালাউন্স। হ্যাঁ, এখানে যারা যখন প্রোডাক্টটা সেল করা হবে তখন আসলে এই প্রোডাক্টের যে প্রাইস আছে সেই প্রাইসের সাথে বাড়তি কোনো সুবিধা দেওয়া হবে কিনা। হ্যাঁ, অর্থাৎ বাড়তি কোনো অ্যালাউন্স, যেমন হচ্ছে এক্সট্রা কিছু প্রোডাক্ট দিয়ে দেওয়া, অথবা দেখা যাচ্ছে দেখবা যে এক খাঁচিতে তোমার 24 পিস থাকে, দেখা গেল 2 পিস ফ্রি বা 1 পিস ফ্রি, এই যে বিষয়গুলো এগুলো আছে কিনা। তো এগুলোকে, এই ধরনের সুবিধাটাকে আমরা অ্যালাউন্স বলছি এখানে। তারপরে পরিশোধের সময়, প্রোডাক্টটা যখন সেল করা হবে তখন কাস্টমাররা কখন সাথে সাথে ক্যাশ পেমেন্ট করবে না এটা সময় নিয়ে পরিশোধ করবে, এটা সিস্টেমটাকে এটার উপর ডিপেন্ড করে কিন্তু প্রাইসটা নির্ধারণ করতে হয়। এরপরে আসছে বাকির শর্ত, অর্থাৎ যখন বাকিতে প্রোডাক্টটা সেল করা হয় তখন কিছু শর্ত থাকে, কন্ডিশন থাকে, সেই শর্তগুলো কি সেটার উপর ডিপেন্ড করেও কিন্তু প্রাইস নির্ধারিত হয়ে থাকে। তো এই বিষয়গুলো যখনই কোনো পণ্যের মূল্য নির্ধারণ করতে হয় তখন এই বিষয়গুলো আমাদেরকে কনসিডার করতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে বন্টন, প্লেস। প্লেস কিন্তু দেখো, প্লেস বলতে যদি আমরা স্থান বুঝি, কিন্তু প্লেস বলতে এখানে মূলত ডিস্ট্রিবিউশনটাকে মিন করা হয়ে থাকে, অর্থাৎ বন্টনকে এখানে মিন করা হয়ে থাকে। অর্থাৎ যখন আমরা পণ্য বন্টন করব সেটা একটা নির্দিষ্ট প্লেসেই কিন্তু আমরা সেটা বন্টন করে থাকি, অর্থাৎ প্লেস মিনস ডিস্ট্রিবিউশন, এটা সবসময় খেয়াল রাখতে হবে। তো এখানে প্রণালী, দেখো প্রণালী বলতে কি বোঝানো হচ্ছে, প্রণালী হচ্ছে যে যখন আমরা প্রোডাক্টটা সেল করব তখন এটা ডিস্ট্রিবিউশন প্রণালীগুলো কি হবে। হ্যাঁ, কি ডিস্ট্রিবিউশন প্রণালী, অর্থাৎ কি মানে অনেক লং হবে কিনা, অর্থাৎ যেমন উৎপাদনকারী কাছ থেকে উৎপাদনকারী সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করবে কিনা, উৎপাদনকারী খুচরা ব্যবসায়ীদের মাধ্যমে বিক্রি করবে কিনা, অথবা উৎপাদনকারী পাইকারি ব্যবসায়ী বা খুচরা ব্যবসায়ী উভয়ের সাহায্য নিয়ে আলটিমেট কনজিউমারদের কাছে বিক্রি করবে কিনা, অর্থাৎ তাদের ডিস্ট্রিবিউশন প্রণালীটা কেমন হবে সেটা আমাদেরকে গুরুত্বের সাথে কনসিডার করতে হবে অ্যাজ এ মার্কেটার অর প্রোডিউসার। এন্ড দেন কাভারেজ, এখানে আমাদের প্রোডাক্ট আসলে কোন এলাকায় এটা কভার করবে, কোন অঞ্চলে এই প্রোডাক্টটা সেল করা হবে, অর্থাৎ কতজন ক্রেতাকে কাছে এটা বিক্রি করা সম্ভব হবে, এই বিষয়টা এখানে কনসিডার করতে হবে। দেন সংগ্রহ, প্রোডাক্টটা যখন তুমি সেল করবে তখন কাস্টমাররা কিভাবে সেই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবে সেই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কাস্টমারদের কাছে সেটা সহজলভ্য ভাবে সেটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা, অর্থাৎ ক্রেতা যেন সহজেই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারে, নির্বিঘ্নে বা নিশ্চিন্তে যেন প্রোডাক্টটা সংগ্রহ করতে পারে, এই বিষয়টা নিশ্চিত করতে হয়। এন্ড দেন 4 নম্বর হচ্ছে অবস্থান। অবস্থান হচ্ছে কি, অবস্থান হচ্ছে যে প্রোডাক্টটা আসলে কোথায় কিভাবে রাখা হবে, কিভাবে সংরক্ষণ করা হবে। হ্যাঁ, প্রোডাক্টের অবস্থানটা কোথায় হলে ক্রেতারা সহজে সেখান থেকে ক্রয় করতে পারবে, এই বিষয়গুলো মূলত কনসিডার করতে হয়। এন্ড দেন মজুদ বা ইনভেন্টরি, অর্থাৎ প্রোডাক্টটা উৎপাদন করার পর সেটা আসলে ইনভেন্টরি করে রাখার বা মজুদ রাখার প্রয়োজন আছে কিনা, যদি থাকে তাহলে কোথায় কিভাবে রাখা হবে, কতদিন পর্যন্ত সেটা মজুদ রাখতে পারবে বা রাখা যাবে, এই বিষয়টাও কিন্তু আমাদেরকে কনসিডার করতে হয়। এন্ড দেন পরিবহন, কারণ দেখো এখানে যে বিষয়টা বলছিলাম যে মজুদের বিষয়টা, দেখা যাচ্ছে যখন প্রডিউসাররা কোনো প্রোডাক্ট উৎপাদন করে তখন কিন্তু একবারে অনেক বেশি পরিমাণ পণ্য উৎপাদন করে, দেখা গেল যে তার সেই প্রোডাক্টের ডিমান্ড দেখা গেল যে পরিমাণ উৎপাদন করছে তার চেয়ে কম, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, প্রোডাক্টটাকে স্টোর করে রাখার ব্যবস্থা করতে হবে, তা না হলে কিন্তু যদি ডিমান্ডের সাপ্লাইটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু প্রোডাক্টের
প্রাইস কমে যাবে। এই জন্য কিন্তু আমাদেরকে প্রোডাক্টগুলো মজুদ রাখার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি সেটা স্টোর করে রাখার সুযোগ থাকে তাহলে দেখা গেল ডিমান্ডটা ওভারফ্লো করবে না এবং দামও দেখা যাচ্ছে একটা স্টেবল পর্যায়ে থাকবে। তো এই জন্য এই মজুদ বা ইনভেন্টরিটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেন এরপরে পরিবহনের মাধ্যমে আমরা এক স্থান থেকে আরেক স্থানে পণ্যগুলো কি করি, পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি, অর্থাৎ প্রোডিউসারের কাছ থেকে হোলসেলার, হোলসেলারের কাছ থেকে রিটেইলার, রিটেইলারের কাছ থেকে আলটিমেট কনজিউমার, সবার কাছে কিন্তু প্রোডাক্টটা পৌঁছানো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, এবং সেটা সাধারণত ট্রান্সপোর্টেশনের মাধ্যমেই কিন্তু এই কাজটা সম্পন্ন করা হয়ে থাকে। এন্ড লজিস্টিক, কোশ্চেন প্লিজ আয়েশা জান্নাত। আয়েশা জান্নাত কিছু জানতে চাচ্ছো? ওকে, লজিস্টিক, লজিস্টিক বলতে কি বুঝি? লজিস্টিক বলতে আমরা ভ্যারাইটিস টাইপের যে সাপোর্টটা, অর্থাৎ প্রোডাক্টটা যখন আমরা ডিস্ট্রিবিউশন করি তখন কিন্তু এই যে আমরা উপাদানগুলোর কথা বললাম এগুলোর পাশাপাশি কিন্তু অনেকগুলো সাপোর্টিভ কিছু কাজের প্রয়োজন হয়, যেগুলোর সহযোগিতার মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা এটাকে ডিস্ট্রিবিউশন করতে পারি। ঠিক আছে, তো এটা একটা বিষয়। সরি সরি বুঝি না। আয়েশা জান্নাত বুঝি না। তোমার কোনো কথা বুঝতেছি না, মনে হয় নেটের প্রবলেম। আমার আমার নেটে না, তোমার নেটে? বুঝতেছি না আমি। ওকে, এনিহাউ, হ্যাঁ পরে কোশ্চেন করো তাহলে। আচ্ছা, যেটা বলছিলাম আমরা, নেক্সট যেটা আসছে প্রসার, প্রমোশন। হ্যাঁ, প্রমোশনের ক্ষেত্রে কি বলছে দেখো। প্রমোশনের ক্ষেত্রে দেখো, বিজ্ঞাপন, বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ প্রচার এবং প্রত্যক্ষ বিপণন, এই পাঁচটা এলিমেন্টস কিন্তু আমাদের প্রমোশনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি। অর্থাৎ প্রোডাক্টের প্রমোশন স্টেজে আমাদের এই পাঁচটি বিষয় কনসিডার করতে হয়। নাম্বার ওয়ান হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন কাকে বলে তোমরা কি কেউ বলতে পারবা? এনিবডি? বিজ্ঞাপন কাকে বলে? বিজ্ঞাপন কাকে বলে বলতে পারবা? রামিশ, রুমাইসা, রুমাইসা বিজ্ঞাপন কাকে বলে বলতে পারবে? কি বলতে পারবে তোমরা? ওকে, নো প্রবলেম এট অল। দেখো, বিজ্ঞাপন, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? এত রেসপন্স করো না কেন তোমরা? বিজ্ঞাপন কাকে বলে কেউ বলতে পারবা? স্যার, কোন পণ্যের প্রচার অথবা প্রসারের লক্ষ্যে যদি সেই পণ্য যদি সেই পণ্য সম্পর্কে জনগণের কাছে তুলে ধরা হয় তাহলে সেই কার্যক্রমকে বিজ্ঞাপন বলে। আচ্ছা দেখো, বিজ্ঞাপন কাকে বলে একটু খেয়াল করে দেখো। বিজ্ঞাপন, আচ্ছা আমি সাধারণ বলি অর্থে খুব বলতে গেলে আমি বলছি একটু মনোযোগ সহকারে এটা একটু খেয়াল করো। বিজ্ঞাপন কিন্তু সাধারণ কোনো সেন্সে বলার কোনো অপশন নাই। হ্যাঁ, বিজ্ঞাপন হতে গেলে তিনটা কন্ডিশন পূরণ করতে হয়, তিনটা শর্ত পূরণ করতে হয়, তার মানে সেটা বিজ্ঞাপন হবে না। হ্যাঁ, সেটা হচ্ছে যে এটা অবশ্যই তোমার নৈর্ব্যক্তিক উপস্থাপন হবে। নৈর্ব্যক্তিক অর্থাৎ কোনো ব্যক্তি সরাসরি উপস্থাপন করবে না। ভালো করে খেয়াল করো, কোনো ব্যক্তি সরাসরি উপস্থাপন করবে না, নৈর্ব্যক্তিক উপস্থাপন। আচ্ছা, এরপরে 2 নম্বর হচ্ছে এনি পেইড ফর্ম। হ্যাঁ, এনি পেইড ফর্ম মানে হচ্ছে এটা
অবশ্যই এটার এগেনস্টে বিপরীতে কিছু অর্থ পরিশোধ করতে হবে। আমার কথা বুঝতে পারছো? যা ধরো নির্দিষ্ট কোনো ফার্ম বিজ্ঞাপন তৈরি করে, তো তাহলে তুমি হয়তো কোনো তোমার প্রতিষ্ঠানে কোনো প্রোডাক্ট বা কোনো কিছু নিয়ে কোনো কিছুকে তুমি নিয়ে তুমি দেখা যাচ্ছে একটা বিজ্ঞাপন তৈরি করছো। তো এই যে বিজ্ঞাপনটা তৈরি করছে এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের নৈর্ব্যক্তিক কি বলে ওই এনি পেইড ফর্ম, অর্থাৎ তার এগেনস্টে তোমাকে কিছু পরিশোধ করতে হচ্ছে। ঠিক আছে, এটা এই জন্য আমরা বলছি অবশ্যই এটার বিপরীতে কিছু অর্থ পরিশোধ করতে হবে। হ্যাঁ, পরিশোধ করতে হবে। একটা হচ্ছে নৈর্ব্যক্তিক উপস্থাপন, আরেকটা হচ্ছে নির্দিষ্ট কোনো স্পন্সর করতে, নির্দিষ্ট কোনো স্পন্সর কর্তৃক, অর্থাৎ এটা কেউ না কেউ দেখা যাচ্ছে স্পন্সর করবে। ঠিক আছে, কেউ না কেউ এটার পেছনে থাকবে, ব্যাকআপ দেবে। তো এই তিনটা বিষয় যদি পূরণ করা হয়, তিনটা শর্ত পূরণ করে, তাহলেই সেটা বিজ্ঞাপন হিসেবে গণ্য হবে। অর্থাৎ কোনো নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থ পরিশোধের মাধ্যমে নৈর্ব্যক্তিক ভাবে যখন কোনো কিছু উপস্থাপন করা হবে তখনই তাকে আমরা বিজ্ঞাপন বলবো। এই যে আজে বাজে কথা তোমরা অনেক কিছু বলো যে পণ্যের এটা করো ওটা করো, এগুলো কিন্তু বিজ্ঞাপন না, বিজ্ঞাপনের সংজ্ঞা না, এটা খেয়াল রাখতে হবে। বুঝতে পারছো? বিজ্ঞাপনের সংজ্ঞা দিতে গেলে এই তিনটা কথা কিন্তু তোমার ওই ডেফিনেশনের মধ্যে থাকতে হবে, তা না হলে সেটা বিজ্ঞাপন হিসেবে গণ্য হবে না। ওকে, আচ্ছা, এরপরে চলে আসো ব্যক্তিক বিক্রয়। ব্যক্তিক বিক্রয় কাকে বলে? পার্সোনাল সেলিং। পার্সোনাল সেলিং হচ্ছে ব্যক্তি যখন সরাসরি উপস্থিত থেকে পণ্য সেল করে। বুঝতে পারছো? ডোর টু ডোর দেখা যাচ্ছে সেল করে, অর্থাৎ সেলার বা বিক্রেতা বা মার্কেটাররা সরাসরি ক্রেতাদের সাথে কথাবার্তার মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে যখন তারা পণ্য সেল করে, অর্থাৎ ডোর টু ডোর সেল যেটাকে আমরা বলি, সেটাকে আমরা পার্সোনাল সেলিং বলে থাকি। ওকে, এন্ড দেন বিক্রয় প্রসার, সেলস প্রমোশন। সেলস প্রমোশন কি? বিক্রয় প্রসার, অর্থাৎ স্বল্প সময়ের জন্য সেলসটাকে বৃদ্ধি করার জন্য, অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো কারণে দেখা যাচ্ছে সেলস হঠাৎ করে কমে গেল, বিক্রয় হঠাৎ করে কমে গেল। তো বিক্রয়টাকে বৃদ্ধি করার জন্য তুমি কি করবে? সাময়িক বা স্বল্প সময়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হয়, পদক্ষেপ নিতে হয়। হ্যাঁ, যেমন হচ্ছে তুমি ডিসকাউন্টে সেল করা, একটা কিনলে আরেকটা দেওয়া ফ্রি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে 30% এক্সট্রা ফ্রি, এরকম বিভিন্ন ধরনের অফার থাকে। হ্যাঁ, তো এই অফার গুলো কেন? যদি কখনো কোনো পণ্যের সেল কমে যায়, তখন সে তার সেলসটাকে বৃদ্ধি করার জন্য সে স্বল্প সময়ের জন্য যে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো নিয়ে থাকে, এটাকে মূলত বলা হয় সেলস প্রমোশন বা বিক্রয় প্রসার। এন্ড দেন জনসংযোগ ও প্রচার, পাবলিসিটি। পাবলিসিটি দেখো, পাবলিক রিলেশন, পাবলিক রিলেশন এন্ড পাবলিসিটি, জনসংযোগ ও প্রচার, এটা কি জিনিস? হ্যাঁ, দেখো, জনসংযোগ ও প্রচারের ক্ষেত্রে বলা হচ্ছে যে যখন আমরা কোনো পণ্য বা সেবা যখন আমরা ক্রেতাদের কাছে উপস্থাপন করতে চাই, প্রোডাক্টটা যখন সেল করতে চাই, তখন বলা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু জনসংযোগ এবং প্রচারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন ধরো, ডোর টু ডোর গিয়ে কাস্টমারদের সাথে কথা বলে প্রোডাক্টটা সম্পর্কে যখন ক্রেতাদের সামনে উপস্থাপন করা হয়, তাদের পজিটিভ দিকগুলো তুলে ধরা হয়, তখন সেই কাজগুলোকে আমরা জনসংযোগ বলি। এবং এটার বিভিন্ন বিলবোর্ড, লিফলেটের মাধ্যমেও কিন্তু সেটা ক্রেতাদেরকে আমরা অবহিত করার চেষ্টা করে থাকি। যেমন ধরো, একজন চেয়ারম্যান পদপ্রার্থী অথবা একজন এমপি পদপ্রার্থী, সে কিন্তু কি করে দেখবা, জনসংযোগ করে। নিশ্চয়ই শব্দটা শুনে থাকবে। জনসংযোগ মানে কি? জনগণের সাথে যোগাযোগ স্থাপন করে, অর্থাৎ এর মাধ্যমে কিন্তু সে ভোট চাই বা দেখা যাচ্ছে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের ভালো মন্দ জানা, হ্যাঁ, এই বিষয়গুলোর মাধ্যমে একটা রিলেশন ডেভেলপ করার চেষ্টা করে। এটাকে আমরা বেসিক্যালি বলি জনসংযোগ বা পাবলিক রিলেশন। আর পাবলিসিটি, এই যে আমরা লিফলেট বা ভোট চাওয়ার জন্য যে লিফলেট বা ব্যানার বা পোস্টার যেগুলো আমরা করে থাকি, বিলি করে থাকি, সেগুলোকে আমরা সাধারণত পাবলিসিটি বলে থাকি। ওকে, তাহলে জনসংযোগ এবং প্রচার এটাও কিন্তু প্রোডাক্টের সেল করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, অর্থাৎ প্রমোশন, এটাও একটা প্রমোশনাল এলিমেন্টস। এন্ড দেন লাস্ট অন প্রত্যক্ষ বিপণন, অর্থাৎ ডাইরেক্ট মার্কেটিং। ডাইরেক্ট মার্কেটিং হচ্ছে যখন সরাসরি ক্রেতাদের কাছে সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে যখন পণ্য বিক্রয় করার চেষ্টা করা হয়, এই ধরনের সিস্টেমটাকে আমরা ডাইরেক্ট মার্কেটিং বলি। যেমন ধরো, ডোর টু ডোর সেলিং। হ্যাঁ, অর্থাৎ ক্রেতাদের কাছে গিয়ে গিয়ে প্রোডাক্টের ভালো মন্দ উপস্থাপন করার মাধ্যমে তাদের কাছে সেল করার চেষ্টা করা। যেমন ধরো, তোমার আমরা বলতে পারি, যেমন বিভিন্ন বাসে, বিভিন্ন ফুটপাতে, বিভিন্ন জায়গাতে দেখবা ফেরিওয়ালা বা যারা দেখা যাচ্ছে বিভিন্ন প্রোডাক্ট সেল করে,
তারা দেখা যাচ্ছে যে তার প্রোডাক্টের ভালো মন্দ বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তারা ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনের মাধ্যমে প্রোডাক্টটা সেল করার চেষ্টা করে। তো এই ধরনের পলিসিটাকে বলা হয় প্রত্যক্ষ বিপণন অর্থাৎ ডাইরেক্ট মার্কেটিং। ঠিক আছে, কি সবাই বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে জি পেরেছো? স্যার। ওকে, তো এগুলোই ছিল বেসিক্যালি হচ্ছে মার্কেটিং মিক্সের এলিমেন্টস অর্থাৎ বাজারজাতকরণ মিশ্রণের উপাদান। ওকে, দেন এরপরে আমরা চলে আসবো যে ভোক্তাদেরকে কেন বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখা হয়। ভোক্তাদেরকে কেন বিপণন মিশ্রণের অর্থাৎ এই যে মার্কেটিং মিক্স, হ্যাঁ, মার্কেটিং মিক্সের যে উপাদানগুলো আছে, 4টা উপাদানের কথা আমরা বললাম, পণ্য, মূল্য, বন্টন, প্রসার, এই উপাদানগুলোকে কেন আসলে ভোক্তাদেরকে মানে কেন্দ্রবিন্দুতে রাখা হচ্ছে, সেন্ট্রালে রাখা হচ্ছে, অর্থাৎ বিপণন মিশ্রণের যতগুলো উপাদান থাক না কেন সবগুলোই কিন্তু আলটিমেটলি ভোক্তাদেরকে কেন্দ্র করেই কিন্তু আবর্তিত হবে। তো এই বিষয়টা কেন সেটা আমরা আলোচনা করব আমাদের এই টপিকের মাধ্যমে। ওকে ডিয়ার স্টুডেন্ট, দেখো একটু খেয়াল করে, তোমরা নিশ্চয়ই চিত্রটা দেখতে পাচ্ছ, পণ্য, মূল্য, বন্টন এবং প্রসার, এবং এই সবগুলো কিন্তু আবর্তিত হচ্ছে কাকে কেন্দ্র করে? ভোক্তাকে কেন্দ্র করে। নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, ভোক্তা একদম মাঝখানে মিডিলে অবস্থান করছে। কিন্তু কেন, এটা আমাদেরকে বুঝতে হবে। দেখো, এই যে পণ্য বলো, যাই বলো, পণ্য বলো, সেবা বলো, যাই কিছু উৎপাদন করা হচ্ছে, বাজারজাতকরণ করা হচ্ছে, এর মাধ্যমে কিন্তু বিভিন্ন ব্যবসায়ীরা ব্যবসা করছে, যাই কিছু করছে না কেন সব কিছুর কেন্দ্র কিন্তু ভোক্তাদেরকে কেন্দ্র করে। কোনো কনজিউমার যদি, কাস্টমাররা যদি ওই প্রোডাক্টটা পছন্দ না করে তাহলে কিন্তু ওই প্রোডাক্টের কোনো মূল্য নেই, কোনো ভ্যালু নেই। অর্থাৎ কাস্টমাররা একজন পণ্য কিনে না, তাহলে ওই প্রোডাক্টটা ফেলে দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই, পছন্দ ছাড়া আর কোনো কাজ নেই। তাহলে দেখো, তাহলে আমরা যে প্রোডাক্টটা আমরা তৈরি করছি সেই প্রোডাক্টটা আলটিমেটলি কাদের উদ্দেশ্যে তৈরি করছি? ভোক্তাদেরকে কেন্দ্র করে। অর্থাৎ ভোক্তাদেরকে কেন্দ্র করেই কিন্তু আমরা প্রোডাক্টটা আলটিমেটলি তৈরি করছি। এই বিষয়টা কিন্তু আমাদের গুরুত্ব সহকারে কনসিডার করতে হবে। দেন এরপরে চলে আসো মূল্য। মূল্য কিন্তু অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কাস্টমারদের কাছে যদি গ্রহণযোগ্য না হয়, কাস্টমারদের মূল্যটা সম্পর্কে যদি নেগেটিভ ধারণা থাকে, অর্থাৎ মনে হচ্ছে যে প্রোডাক্টের তুলনায় দাম অনেক বেশি, হ্যাঁ, প্রোডাক্টের কোয়ালিটির তুলনায় দাম অনেক বেশি, এইরকম যদি একটা কনসেপ্ট তার ব্রেনের মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু ওই প্রোডাক্টটা সে আর কখনোই কিনবে না। এই জন্য প্রাইস কিন্তু খুবই সেন্সিটিভ একটা ইস্যু, যেটা ভোক্তাদেরকে কিন্তু দারুণভাবে প্রভাবিত করে। বুঝতে পারছো? সে কারণে আমরা বলবো যে ভোক্তাদেরকে কেন্দ্র করেই কিন্তু দামের বিষয়টা কনসিডার করতে হবে। এন্ড দেন বন্টন। বন্টন, আমরা এই যে পণ্য উৎপাদনকারী কাছ থেকে আলটিমেট কনজিউমারদের কাছে পণ্য পৌঁছাতে, এই যে বন্টনের যে কার্যক্রমগুলো আমরা করি সবকিছু কিন্তু ভোক্তাদেরকে কেন্দ্র করে। অর্থাৎ কনজিউমার যদি না থাকতো, কনজিউমারদেরকে যে বিষয়টা যদি মাথায় না থাকতো তাহলে কিন্তু পণ্য উৎপাদন করা হচ্ছে, যেখানে উৎপাদন হচ্ছে সেখানেই পড়ে থাক, সমস্যা কি? এটা আবার অন্য জায়গায় নেওয়া দরকার কি? হ্যাঁ, এই যে অন্য জায়গায় নিতে হচ্ছে কারণ এটা প্রোডাক্টটা তৈরি করা হয়েছে কনজিউমারদেরকে লক্ষ্য করে, কনজিউমারদের রুচি, অভ্যাস, পছন্দের সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু প্রোডাক্টটা তৈরি করা হয়েছে। সো যাদের উদ্দেশ্যে প্রোডাক্টটা তৈরি করা তাদের কাছে সেটা পৌঁছে দিতে হবে। তার মানে এই ডিস্ট্রিবিউশন যে চ্যানেল আছে, পণ্য বন্টন যে প্রণালী আছে, সেটার মাধ্যমে কিন্তু আলটিমেট কনজিউমারদের কাছে প্রোডাক্টটা সেল করতে হবে। এন্ড দেন লাস্ট অন এন্ড ফাইনালি প্রসার। প্রসার নিয়ে একটু আগে আমরা আলোচনা করলাম যে আমরা পাবলিসিটি করি, পাবলিক রিলেশন করি, যেটাই করি না কেন মূল কাজ হচ্ছে কিন্তু ভোক্তাদেরকে কেন্দ্র করে। তাই যেমন ধরো একটু আগে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে একজন ইলেকশন প্রার্থী, হ্যাঁ, সেটা সে পৌর মেয়র প্রার্থী হোক, সেটা সে সিটি কর্পোরেশনের ইয়ে হোক, চেয়ারম্যান প্রার্থী হোক, অথবা সংসদে এমপি হোক, আর যেটাই হোক না কেন, এই যে প্রার্থী সে যখন ক্রেতাদের কাছে, দেখো, সে ভোট চায়, কিন্তু তার যে ভোট, মানে সে নির্বাচিত হওয়ার জন্য তার যে ভোট দরকার, সেটা কিন্তু আলটিমেটলি সাধারণ যে ক্রেতা, সাধারণ যে জনগণ, তারাই কিন্তু তাকে ভোট দেবে। তো এখানে সাধারণ জনগণের কাছে কিন্তু সে নিজেকে সেল করার চেষ্টা করছে, নিজেকে গ্রহণযোগ্য ভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। তার মানে এখানে ওই ইলেকশন প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী বা এমপি প্রার্থী যিনি আছে, তিনি কিন্তু ওই মুহূর্তে একটা প্রোডাক্ট, সে নিজেকে সেল করার চেষ্টা করছে, ক্রেতাদের কাছে গ্রহণযোগ্য ভাবে উপস্থাপন করার চেষ্টা করছে, পাবলিক রিলেশন ডেভেলপ করার চেষ্টা করছে। এটাই হচ্ছে বেসিক্যালি প্রসার। অর্থাৎ সে নিজেকে সাধারণ জনগণের কাছে এমন ভাবে উপস্থাপন করছে যেন সে বেস্ট অন্য ক্যান্ডিডেটের তুলনায়, সরি, এই বিষয়টা কিন্তু নিশ্চিত করার চেষ্টা করা হয়ে থাকে। তো এই হচ্ছে বেসিক্যালি প্রসার কার্যক্রম। তো
তো ডিয়ার স্টুডেন্ট, আরেকটা বিষয় কিন্তু আমরা দেখো নিছি এখানে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। দেখো 4P এর সাথে 4C এর একটা সংযোগ আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। এই যে 4P এর কথা আমরা বলি, এই 4P, হ্যাঁ, প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন, হ্যাঁ, এই চারটা বিষয় কাস্টমারদের, অর্থাৎ চার ক্ষেত্রে কাস্টমারদের যে বিষয়টা, কাস্টমারদেরকে রিলেট করে কিভাবে, এই বিষয়টা নিচের এই চার্টটা দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে আরো। যেমন ধরো প্রোডাক্টটা কিন্তু কি করে, কাস্টমার সলিউশন, অর্থাৎ কাস্টমারদের যে নিড আছে, তাদের যে ওয়ান্ট আছে বা ডিমান্ড আছে, সেটাকে কিন্তু সলভ করে প্রোডাক্টের মাধ্যমে। তার মানে প্রোডাক্টের মাধ্যমে কিন্তু কাস্টমারদের নিডটাকে সলিউশন দেওয়া হয়, কাস্টমারদের অভাব পূরণ করা হয়, কার মাধ্যমে, প্রোডাক্টের মাধ্যমে। দেন প্রাইস, একটু খেয়াল করো, প্রাইস মূল্য কি করে, কাস্টমারদের যে কস্ট, অর্থাৎ প্রোডাক্টের মাধ্যমে কিন্তু প্রোডাক্টটা যখন তারা গ্রহণ করে, কাস্টমারদের যে নিড এবং ওয়ান্ট আছে তারা যখন সেটা সলভ করতে চায়, তখনই কিন্তু সেটা পাওয়ার জন্য, মানে যার মাধ্যমে সে এটা সলভ করতে চায়, তার প্রবলেমটাকে সলভ করতে চায়, সেটার জন্য তাকে কিছু পে করতে হয়, দ্যাট ইজ কাস্টমার কস্ট। অর্থাৎ কাস্টমাররা কি করবে, যে প্রোডাক্টের মাধ্যমে হোক আর সার্ভিসের মাধ্যমে হোক, তার যে নিড এবং ওয়ান্ট আছে সেটা যখন সে পূরণ করবে, তো সেটার এগেইনস্টে কিন্তু তাকে কিছু পরিশোধ করতে হবে। আর এইটাই হচ্ছে বেসিক্যালি কাস্টমার কস্ট, অর্থাৎ কাস্টমারদের প্রাইসটাকে পে করতে হয়। ওকে, দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে প্লেস। প্লেসটা কি, প্লেস দেখো, প্লেস দ্যাট মিনস কনভেনিয়েন্স। কনভেনিয়েন্স বলতে কি বোঝাচ্ছে এখানে, সুবিধাজনক। অর্থাৎ ক্রেতাদের কাছে প্রোডাক্টটা যখন আমরা সেল করি, তখন ক্রেতাদের কাছে সেটা আসলে কতটা কনভেনিয়েন্স, এই বিষয়টা কিন্তু আমাদেরকে খেয়াল করতে হয়। অর্থাৎ কাস্টমারদের কাছে যখন আমরা প্রোডাক্টটা সেল করব বা উপস্থাপন করব, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যেটা কতটা কনভেনিয়েন্ট উপায়ে কাস্টমার সেই প্রোডাক্টটা পাবে। যতটা কম কষ্টে ক্রেতারা প্রোডাক্টটা পেতে পারে, সেটা সর্বোচ্চ চেষ্টা করা হয়। যেমন আমরা প্রোডাক্টটাকে এমন ভাবে উপস্থাপন করি, এমন ভাবে কাস্টমারদের কাছে রাখার চেষ্টা করি যেন কাস্টমার সহজেই প্রোডাক্টটা পেতে পারে। আমরা এমন কোনো জায়গায় রাখবো না যে কাস্টমার কষ্ট করে আসুক, এই কথাটা কিন্তু কখনোই একজন বিক্রেতা বা একজন মার্কেটাররা চিন্তা করে না। তারা সবসময় চিন্তা করে কাস্টমারদের কতটা দৌড় গোড়ায় প্রোডাক্টটা পৌঁছে দেওয়া যায়। এখন বিশেষ করে দেখো, অনলাইন বিজনেসের ক্ষেত্রে হোম ডেলিভারিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। হ্যাঁ, এবং প্রোডাক্টে বিশেষ করে প্যান্ডামিক সিচুয়েশনে কিন্তু দেখবা হোম ডেলিভারিটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিস্টেম। তো এই যে বন্টন, এই বন্টনটা কিন্তু এটাই যে কনভেনিয়েন্স, অর্থাৎ কতটা কাস্টমারদের জন্য সুবিধাজনক হবে। কাস্টমারও কিন্তু এই সুবিধাটা পেতে চায়, এবং সে তার এই সুবিধাটা পাওয়ার জন্য সে যদি এক্সট্রা কিছু পে করতে হয় তাতেও কিন্তু সে রাজি থাকে। তারপরেও কিন্তু সে এই জন্য কনভেনিয়েন্স উপায়ে প্রোডাক্টটা বন্টন করার চেষ্টা করতে হয়। দেন লাস্ট ওয়ান যেটা আসছে প্রমোশন, প্রসার। প্রসার হচ্ছে কমিউনিকেশন, অর্থাৎ এই প্রসারের মাধ্যমে কিন্তু কাস্টমারদের সাথে কমিউনিকেট করা হয়। যেমন প্রোডাক্টের তোমার কি বলে, প্রোডাক্টের তোমার বিজ্ঞাপনের মাধ্যমে আমরা ক্রেতাদের সাথে যোগাযোগ করি, ক্রেতাদেরকে প্রোডাক্ট সম্পর্কে জানানোর চেষ্টা করি। পার্সোনাল সেলিং এর মাধ্যমে কিন্তু কাস্টমারদের সাথে কমিউনিকেট করা হয়। তারপরে তোমার কি বলে, সেলস প্রমোশন যেটাকে আমরা বলি, অর্থাৎ ক্রেতাদের বিভিন্ন সুবিধা দেওয়ার মাধ্যমে, যেমন আমার প্রোডাক্টের সেলস বৃদ্ধি করার জন্য একটা কিনলে আরেকটা ফ্রি, এরকম আরো বিভিন্ন বিষয় মূলত আমরা এটা কনসিডার করে থাকি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে তোমার, এরপরে আরেকটা যেটা আসছে সেটা হচ্ছে কি, যে তোমার এই যে ডিসকাউন্টে পণ্য সেল করা, তারপরে এক্সট্রা ফ্রি বলে যে 20-30% বা 50% এক্সট্রা। হ্যাঁ, এরকম বিভিন্ন যে উপায়গুলো আছে, এগুলো হচ্ছে প্রসার কার্যক্রম। হ্যাঁ, এর মাধ্যমেই কিন্তু কাস্টমারদের সাথে কমিউনিকেট করা হয়, যোগাযোগ স্থাপন করা হয়, তাদেরকে অ্যাট্রাক্ট করা হয়। এটাই হচ্ছে বেসিক্যালি কমিউনিকেশন। তার মানে প্রমোশনের যে অ্যাক্টিভিটিস গুলো আছে, সেটার মূল উদ্দেশ্য হচ্ছে ক্রেতাদের সাথে কমিউনিকেশনটাকে দৃঢ় করা, সুদৃঢ় করা। তো এটাই ছিল বেসিক্যালি আমাদের প্রসার বা কমিউনিকেশন, অর্থাৎ 4P এর সাথে 4C এর যে রিলেশন, সেই রিলেশনটা কিভাবে কাজ করে, সেই বিষয়গুলো আমরা এখন দেখানোর চেষ্টা করছি এই চার্টের মাধ্যমে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আসলে ক্রেতাদের সাথে, মানে প্রোডাক্ট কি বলে, মার্কেটিং মিক্সের সাথে কাস্টমাররা কিভাবে রিলেটেড, হ্যাঁ, কাস্টমারদেরকে কেন্দ্র করে কিভাবে মার্কেটিং এর কার্যক্রম পরিচালিত হয়, টোটাল বিষয়টাকে আমরা এই আলোচনার মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্ট, কারো কোনো কোশ্চেন আছে? আমরা যে আলোচনা করলাম মার্কেটিং মিক্স এবং মার্কেটিং মিক্সের যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো কাস্টমারদেরকে কেন্দ্র করে আবর্তিত হয়। হ্যাঁ, তো এই দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। কারো কোনো কোশ্চেন আছে কিনা এখানে? তোমরা বুঝতে পেরেছো কিনা?
এটা কিন্তু খুবই বেসিক একটা বিষয়, এবং তোমরা যখন যেখানেই যাও না কেন, সেটা অনার্স পড়ো, মার্কেটিং পড়ো, কমার্সের যে কোনো বিষয় নিয়ে পড়ো না কেন, তোমাকে কিন্তু এই বিষয়গুলো জানতে হবে। একেবারে বেসিক বা কোর জিনিস এটা, বুঝতে পারছো? মার্কেটিং মিক্সের এলিমেন্টস গুলো, এগুলো কিন্তু খুবই কোর জিনিস, একেবারে বেসিক জিনিস, যেটা তুমি সব সময় তোমাকে জানতে হবে। তুমি কিছুই না করলে অ্যাজ এ তোমার একজন কাস্টমার হিসেবে তোমার এই বিষয়গুলো জানা দরকার, অ্যাজ এ মার্কেটার হিসেবে তোমার এগুলো জানা দরকার, হ্যাঁ, অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে তোমার এই বিষয়গুলো জানা দরকার। ওকে, এনিবডি, এনি কোশ্চেন? নো স্যার। সবাই বুঝতে পেরেছো তাহলে? ওকে, আচ্ছা, এবার চলে আসো এখানে আমাদের কিছু দেখা যাচ্ছে যে জ্ঞান তথ্যমূলক বিশেষ করে কিছু কোশ্চেন আছে, যে কোশ্চেন গুলো মানে যে আমরা এমসিকিউ যে কোশ্চেন গুলো আমরা করি, অথবা দেখা গেল যে তোমার সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে হোক, এরকম কিছু 1 মার্কসের যে কোশ্চেন গুলো থাকে, হ্যাঁ, যেটাকে আমরা তোমার করি ডাইরেক্ট কোশ্চেন, যেটা আমরা বই থেকে আমরা পেয়ে যাব। এই চ্যাপ্টার আমরা পাঠ করলে আমরা সাধারণত এই বিষয়গুলো খুব সহজে, খুব দ্রুত আমরা বই থেকে পেয়ে যাব। অর্থাৎ 1 মার্কের কোশ্চেনটা ডাইরেক্ট কিন্তু বই থেকে লিখতে হয়, এটা তো তোমরা জানো। হ্যাঁ, সেটা একটা সেন্টেন্সের মাধ্যমে হোক আর 2টা সেন্টেন্সের মাধ্যমে হোক। তো সেই কোশ্চেন গুলো এই চ্যাপ্টারে কি হতে পারে, যেমন ধরো বাজার কি, ভোক্তা বাজার কি, শিল্প বাজার কি, বা ব্যবসা বাজার কি, কাকে বলে, কি মানে কাকে বলে এটা খেয়াল রাখতে হবে ডেফিনেশনটা আর কি। সরকারি বাজার কি, বাজারজাতকরণ বিভক্তিকরণ কি, প্রাতিষ্ঠানিক বাজার কি, বিপণন মিশ্রণ কি, 4P দ্বারা কি বোঝানো হয়, নকশা কি, ডিজাইন যেটাকে আমরা বলি, প্রবেশ যোগ্যতা কি, ওই যে বাজারজাতকরণ বিভক্তিকরণের যে 5টা আছে, ইফেক্টিভ সেগমেন্টেশন, কার্যকর বাজার বিভক্তিকরণের উপাদান, তার মধ্যে একটা হচ্ছে প্রবেশ যোগ্যতা। হ্যাঁ, তো সেই প্রবেশ যোগ্যতা কি, তারপরে ব্র্যান্ড নেম কি, মড়কীকরণ কি, ওয়ারেন্টি কি, তালিকা মূল্য কি, ইনভেন্টরি কি, বিজ্ঞাপন কাকে বলে, প্রসার কাকে বলে, প্রসার কি, পণ্য কি, তারপরে পণ্য কাকে বলে, বা লজিস্টিক কি, জনসংযোগ কি। এই যে বিষয়গুলো দেখো তো, আমরা এতক্ষণ ধরে যে এই 2-3 দিন ধরে যে আমরা আলোচনা করলাম, 2-3টা ক্লাসে আমরা যে আলোচনাগুলো করলাম, দেখো তো কোনো আলোচনাটা এটার বাইরে আছে কিনা? সবগুলো বিষয় কিন্তু আমরা এই আমাদের আলোচনার মধ্যে চলে আসছে, এবং প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আছে। বাজার কাকে বলে এটা কি আছে না? এটা তো প্রথমে আমরা আলোচনা করছিলাম। আচ্ছা, বলো তো লুৎফুন্নেসা, 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 কি লুৎফুন্নেসা নাই? আমি তোমাদের আসলে ভিডিও অন করার যে কনসেপ্টটা, এই জিনিসটা প্রথমে আমি ভুলে যাই। আমি নেক্সট ক্লাস থেকে দেখি এটা মনে করে এটা করবো। প্রথম ক্লাস যদি ভিডিও অন না থাকে, তাকে আমি ক্লাস থেকে বের করে দেবো, কোনো অ্যাটেন্ডেন্স কোনো কিছুই থাকবে না। এবং ক্লাসের বিষয় নিয়ে আমি মোটামুটি করার চেষ্টা করছি, কারা ক্লাস করছে না সেটা খুঁজে বের করে তাদেরকে আমি পানিশমেন্টের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। দেখি মানে এগুলো কেন ক্লাস করে না, আবার ক্লাস করলো এখানে থাকে আর কোনো খবর নেই, নামটা কোনো রকম আছে আর যোগাযোগের কোনো নাই। হ্যাঁ, ক্লাসে ঢুকে তারপর বসে বসে ঘুমাও। শারাবনর, শারাবনর, জি স্যার। হ্যাঁ, তুমি বলো তো বাবা, বাজার কাকে বলে? জি স্যার। হ্যাঁ, বাজার কাকে বলে? স্যার কোন পণ্যের বর্তমান এবং জি স্যার কোন পণ্যের হ্যাঁ, কোন বা সেবার। বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বাজার বলে। ভেরি গুড। হ্যাঁ, এখানে বলবা কোনো পণ্য বা সেবার, হ্যাঁ সেবারও হতে পারে। এনি হাউ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার জি স্যার কোন ওকে ওকে, মালিহা বলো তো জি স্যার। ভোক্তা বাজার কাকে বলে? মালিহা, মালিহা, ক্যান ইউ হিয়ার মি? স্যার নেট প্রবলেম। হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি এখন, তোমাকে শুনতে পাচ্ছি এখন। বলো, ভোক্তা বাজার কাকে বলে?
এই যে যতগুলো ডেফিনেশন আমি এখানে দেখলাম 20টা ডেফিনেশন, এটা আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো প্রত্যেককে। ঠিক আছে, এই যে এখানে যে 20টা আমি দিলাম